অনেক কষ্ট করে সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন। একজন চেয়ারম্যান হিসাবে আমি আমার সন্তানের হক, আমার স্ত্রীর হক, আমার ভাইদের হক আমি নষ্ট করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করি। আমি 2011 সালের এপ্রিল মাসে আপনাদের মূল্যবান ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এই পর্যন্ত আমি মাইকে আসার আগ পর্যন্ত আপনারা বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের আমতলী ইউনিয়নের কোনো মানুষের আমার চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের কাছ থেকে কোনো ঘুষ টাকা গ্রহণ করছি কিনা, কোনো মা বোনের ইজ্জত নষ্ট করেছি কিনা, আপনাদের কারো আমারও আমি নষ্ট করেছি কিনা, আপনাদের মনের কথাটা আমি রক্ষা করতে পারি না। এটা আমার ব্যর্থতা। যারা আমাকে ভোট দিতে পারেন নাই তাদের কোনো অপরাধ নাই, এটা আমার ব্যর্থতা। বিগত দিনে যারা আমার সংস্পর্শে ছিল তাদের ব্যর্থতা নাই, ব্যর্থতা আমার। এবং আপনাদেরও একটু অবহেলা আছে। আপনারা সরাসরি তো আমার কাছে যেতে পারেন। আপনাদের পাশে কলাপাড়া ইউনিয়ন, পিয়াখালী, চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোথায় খোঁজ করে পাওয়া যায় না। আর 24 ঘন্টার 16 ঘন্টা আমি আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের ইউনিয়ন পরিষদে বসে থাকি। অন্তত এক কাপ চার ব্যবস্থা করি, না পারলেও এইটুকু তো আপনাদের জন্য অন্তত করি। এখানে অনেক কথা। আপনার এই যে রাস্তাটা মাটির রাস্তা, গত অর্থ বছরে মাটির রাস্তা হয়েছে সারা পৃথিবী করোনায় আক্রান্ত। বাংলাদেশের বাইরে নয়, এই করোনার কারণে আপনার হয়তো কাজের একটা স্থবিরতা চলে আসছে। তবে এই অর্থ বছরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনার থেকে মুক্ত করে, আপনাদের যে সকল দাবি, রাস্তা, এটা আমার সংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয় উনি বলেছেন আমতলী ইউনিয়নে পাকা রাস্তা কম। তুমি সকল রাস্তার আইডি নাম্বার করে আমার ডিউ লেটারের মাধ্যমে এই পাকা রাস্তাগুলো আমি কমপ্লিট করতে চাই। আপনারা স্কুলের কথা বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই সহকারী শিক্ষক নজরুল ইসলাম সাহেব, দাদা আমার শ্রদ্ধেয় মুরব্বী মরহুম জালালউদ্দিন খান, আলতাফ হোসেন মুসল্লি, তাদের রোহের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সময় একটা ইউনিয়ন পরিষদের রেজুলেশনে একটা হাই স্কুল হতো, কিন্তু এখন একটা হাই স্কুল করা খুব কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে 25 লক্ষ টাকা এক সময় দিয়ে দেই, আপনারা একজনে আমার ইউনিয়নের যে কোনো লোকেই দায়িত্ব নিয়ে এই স্কুলটি আপনারা বাস্তবায়ন করুন। আমি 25 লক্ষ টাকা দেব। আমি এইখানে আব্দুল মালিক এবং খালেক হাওলাদার এই দুইজনের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে বলছে, দাদা আপনি যদি হাই স্কুল করেন আমরা যে কোনো মূল্যে আমাদের জয়ের যেখান থেকে আপনি জমি চান, এই স্কুল যে মাঠে দাঁড়িয়েছি এটা একুবলি হাওলাদার, আপনারা ডাক নাম হলো ভুলু হাওলাদার, তার জমিতে এই স্কুলটি প্রতিষ্ঠিত। এই রাস্তার ওই পাশে যে বিশাল জায়গা, তারা বলছে দাদা আমাদের যা লাগে আমরা করব, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা নূতন করে কোনো মাধ্যমিক স্তরের স্কুল নেওয়া হবে না। 1964 সালের
প্রতিষ্ঠিত চলাবাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় আজ পর্যন্ত হাই স্কুলে রূপান্তরিত হয়েছে ঠিকই, কিন্তু এমপিওভুক্তি হয় নাই 1964 সাল থেকে এই পর্যন্ত। আমার আগে অনেক চেয়ারম্যান সাহেবেরা গেছে, অনেক এমপি সাহেবেরা গেছে, এখানে আইয়াও আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইছে, কিন্তু এখন বড় কঠিন, কঠিনের তর কঠিন একটা প্রতিষ্ঠান। আপনারা শুনলে হতবাক হবেন। আমি নাসরাপাড়া হুমায়রা প্রতিবন্ধী আলোকিত একটা বিদ্যালয়ে হাত দিয়েছি। প্রধান শিক্ষক চলাবাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ কবি সাহেবের সকল দায়িত্ব আমি তার কাছে দিয়েছি। আমার এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয় একাধিকবার উনি ডিউ লেটার দিয়েছেন, একাধিকবার প্রতিবন্ধীদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন কিনা। আপনারা প্রতিবন্ধী মা এবং বাবার কাছে সবচাইতে প্রিয় এবং অভিশপ্ত। আজকে অনেকে এখানে আসছেন, কিন্তু একটা প্রতিবন্ধী এই অনুষ্ঠান উপভোগ করতে পারে না। সেই প্রতিবন্ধীদের জন্য একটা স্কুলের ব্যবস্থা করা হয়েছে আমতলী ইউনিয়নে। স্কুলটার নাম হলো হুমায়রা আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয়। খুব শীঘ্রই এই বিদ্যালয়টি সরকার এমপিভুক্ত করবেন অথবা জাতীয়করণ করবেন, কিন্তু মাধ্যমিক 1964 সালের স্কুল চলাবাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সেইটাই জাতীয়করণ এমপিভুক্তি হয় নাই। রূপান্তরে স্কুল করে আমি যদি একটা অসাধু লোক হতাম, আমি এখানে শুরু করতাম বালি ফালাইয়া, স্কুল ঘর উঠে নিয়ে শুরু করতাম, শিক্ষক নেব, প্রত্যেকে 5 লাখ করে টাকা দাও, একটা মোটা অঙ্কের বাণিজ্য করে এখান থেকে আমি চলে যেতে পারতাম। কিন্তু এই ইউনিয়ন থেকে কোনো বাণিজ্য করে কোনো অর্থ নেওয়ার ইচ্ছা আমার নাই। যে অর্থ উপার্জন হয় আমি আপনাদের পিছনে ব্যয় করতে চাই। আমার মুরব্বী চাচা আব্দুল হাওলাদার আমাকে বলছে, বাবা নামাজে যেতে হবে। আপনারা অনেকেই বলতেন চেয়ারম্যান সাহেবের তো সবসময় নামাজের যাইতে দেয় না, আজকে গেলে তাহলে আমাকে ডরে গেছে। নামাজের সাথে সাথে আল্লাহর পবিত্র কোরআনে যতবার নামাজের কথা তাগিদ দিয়েছেন ততবার জাকাতের কথা বলেছেন। শুধু আপনারা আলেম ওলামা যারা আছেন নামাজের দাওয়াত দেন, পকেট থেকে টাকা দেওয়া লাগবে সে কথাটা একবারও বলেন না। এই জন্যে আমি আপনাদের সাথে একত্রে সামিল হয়ে নামাজ আদায় করতে পারি না। আমার বিবিকে ধাক্কা দেয় যে আল্লাহর একটা হুকুম মানে আর একটা হুকুম মানে না, এ কোন মুসলমান? আমি চেষ্টা করি জাকাত দেওয়ার, নামাজও আমি আদায় করি, কিন্তু ভোটের নামাজ আর লোক দেখানো নামাজ নয়। আমাকে অনেক কর্মীরা আমাকে বলে আমাদের এই মসজিদে জুমার দিন নামাজ আদায় করবেন, এটা হলো ভোটের নামাজ। আমি চলাবাঙ্গা কেন্দ্রীয় মসজিদে প্রতি শুক্রবারে যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে আমি আটকা না থাকি, আমি সেখানে নামাজ আমার নিজের কাজ, কিন্তু নামাজ আদায় করেন ঠিকই, জাকাত দেয় না, যার জন্য আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার ছেলের বউ আপনার কথা শুনে না। আপনি আল্লাহর হুকুম মানেন একটা, মানেন আর একটা মানেন না, দুটোটা মানার অভ্যাস করেন। আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত বর্ষিত হবে। আমি শুরুতেই বলেছিলাম যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাইদের হক আমি নষ্ট করি। আমি চেষ্টা করি একজন মানুষের মুখের দিক তাকিয়ে বলে বাবা আমি ঔষধ খেতে পারি না, আমি ন্যূনতম 500 টাকা দিই। কিন্তু কিছুদিন আগে এই ধরনটা আমি চেঞ্জ করেছি। আমি বলছি যে ঔষধ কিনে দেবো, প্রেসক্রিপশন নিয়ে আসো, কারণ এই টাকা নিয়ে আর ঔষধ খাই না। এই জন্য বলছি যে চিকিৎসা প্রেসক্রিপশন দাও, আমি ঔষধ দিয়ে দেবো, তুমি খাইয়া সুস্থ হও, এটা আমি কামনা করি। আপনাদের জন্য এই ইউনিয়নের প্রতিটি মানুষ যে ভোট দিয়েছে কি দেয় নাই, আমি আপনারা যারা আপনাদেরকে উদ্বুদ্ধ
করেছিল, আমার বিপক্ষে অবস্থান নেওয়ার, আমার ভাইকে রক্তাক্ত করেছিল। মৃত্যুর 7 দিন আগে প্রতিনিয়ত 5 বার আমাকে টেলিফোন করতো, বাবা আমি আমার 2 সন্তান নিয়ে তোমার কাছে একটু আসতে চাই। আমি বলছি যে এটা অসম্ভব, এটা কোনোদিন সম্ভব হবে না, কোনোদিনই আমার পক্ষে সম্ভব হবে না। মরহুম জিএম দেলোয়ার সাহেব যেদিন মারা যাবে সকাল 9টায়, সেই দিন রাত্র 11টায় শেষ অনুরোধ করেছিল আমাকে যে আমি জীবনে অনেক ভুল করেছি, তোমার সাথে যে আত্মঘাতী কাজটা আমি করেছি তুমি আমাকে ক্ষমা করো। আমি কই আপনি আল্লাহর কাছে মাপ চান, আমার কোনো ক্ষতি হয় নাই, তাই আমার সন্তান দুইটাকে তোমার হাতে দিয়ে দিতে চাই। আমি কইছি যে না, এটা সম্ভব হবে না, কারণ আপনি যে কাজটি করেছেন ৭৩০৪ জন লোকের আপনার কলিজার ভিতরে তীর নিক্ষেপ করেছেন। এই মানুষগুলোকে অখুশি করে আমি আপনাকে রাতের আধারে আপনার সন্তানদেরকে নিয়ে আমার বাসায় আসার অনুমতি দিতে পারি না। আমি সেই লোক। আপনারা যারা আমতলী ইউনিয়নের আপামর জনতা, আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই। আমার কর্মীদেরকে আমি অনুরোধ করব, হিন্দুদের একটা ধর্মের সৎসঙ্গ, মানুষ আপন টাকা পার যত পারো মানুষ ধর, কিন্তু এই স্লোগানটাকে বাদ দিয়া এখন বলে টাকা আপন মানুষ পার যত পারো টাকা ধর। উল্টা গেছে, উল্টা। আমার যারা কর্মী আমি তাদেরকে অনুরোধ করব, তুমি এই 5 বছর বসে তোমার প্রতিবেশী যে ভাই ওই নির্বাচনের সময় তোমার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তোমার নাতি, তোমার ভাইনা, তাদেরকে বলো যে বেড়া আমরা মুরব্বী মানুষ, আমরা যে অনুরোধটা করি এটা তো বেড়া একটু সময় ব্যতিক্রম হলেই তো আমাদের কথাগুলো বাস্তবে রূপ নেয়। আমি আমার কর্মীদেরকে অনুরোধ করব, একই বাড়িতে বসবাস করেন, একজনে নৌকায় ভরতেছেন, একজনে আনারসে দিয়েছেন, আর একজনে ঘোড়ায় দিয়েছেন, কিন্তু মৃত্যুর পরে যদি সবাই এক সারিতে বসে জানাজার নামাজ আদায় করতে পারেন, তাহলে তার সাথে সমন্বয় করে আপনাদের ন্যায্য হক আমার কাছ থেকে আদায় করুন। আমার কর্মীরা যেন আমাকে কোনো ভুল না বুঝায়। আমি একজন মানুষ, আমার একটা ব্যবসায়িক জীবন আছে, আমার একটা রাজনৈতিক জীবন আছে, আমার সাংসারিক জীবনের আমার এখন আর নাই, আমার সাংসারিক জীবন নাই, আমি সে সময় দিতে পারি না। এই সময়টা আমি আপনাদের পিছনে দেই, আপনারা এইটুক ত্যাগ স্বীকার করেন, প্রতিহিংসা এটা পরিহার করুন। যে ভাই আপনার প্রতিবেশী তার সাথে আপনি ভালো আচরণ করুন। সে যদি গরিব হয়, আমার নির্বাচন করে নাই, কোনো দরকার নাই, কিন্তু সে যদি গরিব হয়, তার যদি 10 টাকা কেজির চাউল পাওয়া দরকার, আপনি সহায়তা করুন, আমাকে বলেন। যদি 30 কেজি পাওয়ার উপযোগী হয়, আপনি আমাকে বলুন, তাকে নিয়ে আমাকে বলুন। কিন্তু গভীর রাত্রে আমাকে মোবাইল করিয়া আপনার ওই গ্রামে কি ঘটছে এইটা আপনার মেহরবানি করিয়া না বলার জন্য আমি অনুরোধ করি। যদি আমাকে কোনো লোক গালি দেয়, আর যদি আপনি আমার কর্মী হন, ওই লোকটাকে আপনি ভাড়া দিয়ে আমার ওখানে নিয়ে যাবেন, আমার ভুলটাকে আমি তার কাছ থেকে সংশোধন করে নেব। আমার কোনো প্রতিহিংসা নাই। কি কারণে প্রতিহিংসা করব? মনে করেন আমার হায়াত 80 বছর আল্লাহ দেশে, 40 বছর যায় ঘুমাইতে ঘুমাইতে। কয় বছর ঘুমান? 40 বছর ঘুমান না? আচ্ছা, আমার ওই নাতিটা দেখছেন না, আমার কাছে আইছে, আপনার 15 বছর যায় শিশুকাল। এই 15 বছর আপনি কোনো 2টা রুজি রোজগার করতে পারেন না, পারেন? তা ওই গেলে 40 আর এই 15 কত? 55 বছর। কয় বছর? 55। 55 কয় বছর? 80 বছর। ভাই দেয় কত? 25। 80 বছর যদি একটা লোক, এখানে 80 বছরের কোনো লোক নাই আছে? 75-এর উপরে উঠলেই অন্যের সাহায্য নেওয়া লাগে।
নাহলে সে হাঁটতে পারে না, ইচ্ছা করলেই সে হাঁটতে পারে না। 20 বছরের পৃথিবী, 20 বছরের পৃথিবী, এইটার মধ্যে এত প্রতিহিংসা কেন? কি কারণে এত প্রতিহিংসা? আপনারা আমার কাছ থেকে, আমার আচরণে, আমার অসাবধানতায় কষ্ট পেতে পারেন, কিন্তু আমি বাসায় গিয়ে ঘুমানোর আগে আমি চিন্তা করি যে ওই লোকটাকে আমি কেন কটূক্তি করলাম। পাশের লোকটাকে আমি অনুরোধ করি যে ভাই, কালকে না হয় পরশু দিন ওই লোকটাকে নিয়ে এসো, আমি একটু কথা বলবো। আমি আপনাদের ভালোবাসায় শিক্ষিত হয়ে মারা যেতে চাই, আপনাদের কোনো অর্থ সম্পদ লুট করে নয়। আমি যদি একজন লুটার হইতাম, আমি যদি একজন নারী ধর্ষণকারী হইতাম, আমি যদি আমানত নষ্ট করতাম, আমি যদি ঘুষ খাইতাম, এত প্রতিকূল অবস্থার মধ্যে গত 25শে জুলাই এই অগ্নি পরীক্ষায় আপনারা আমাকে ভোট দিয়া যে আবারও জয়যুক্ত করেছেন, এটা আপনারা করতেন না, আমার বিশ্বাস। প্রিয় ভাইরা আমার, আপনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। কোন নেতা, কোন কর্মীর ঋণ শোধ করতে পারে না। আপনারা অবশ্যই জানেন, আমি ভোটের দিন 2:30টার সময় আমি 8টা সেন্টারে গেছি। এইখান থেকে যখন বের হই আমি, তখন আমার তৎকালীন ন্যাশনাল এসপি তোফায়েল স্যার উনি আসছে, বলছে চেয়ারম্যান সাহেব আপনাকে আমি চিনি না। আমি বলি স্যার আমিও একদম আপনাকে চিনি না। বলছে আপনি নির্বাচিত হবেন 2700 ভোট বেশি পাইয়া। 2:45টার সময় উনি আমাকে রেজাল্ট দিয়েছেন। তাই আমার উকি টকি বলে যে আপনি নৌকার চাইতে 2700 ভোট বেশি পাইয়া চেয়ারম্যান হইবেন। আমি বলছি স্যার আমি 3000 বেশি পাইয়া হব। এরপর আমি বাসায় গেছি, খাইয়া আমি এসি ছাড়িয়া ঘুমাইছি। আমরা বিশ্বাস করেন, আমি ঘুমাইছি। আমার ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান সাহেব আমার জিজ্ঞেস করছে, দাদা আপনি কই? আমি ঘুমাইছি, ভাবি কই? আমি কই দেবেন? তো আপনি কোন কি একজন প্রার্থী? আমি ঘুমান। আমি কই তুমি পড়ছলি গনে ওই গান্দা ফুলের মালা আনাও, আমি চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ। কোন কাগজের মালা আমি যেন প্রথম আমার গলায় না পড়ে। আমি আজকে সেই শ্রদ্ধার সহিত স্মরণ করি তোফায়েল সাহেব এসপি হিসাবে এখান থেকে পদোন্নতি হয়ে এখন খুলনা রেঞ্জ অফিসে আছে। আজকেও তার সাথে আমার কথা হয়েছে। মনিরা পারবেন 11 তারিখ জয়েন করছে আমতলী থানায়। 11 তারিখে জয়েন করছে আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে। 11/6/2019 উনি বলছে আমাকে, চেয়ারম্যান সাহেব কোনো প্রিজাইডিং অফিসার চেঞ্জ করতে হবে কিনা? আমি বলছি না স্যার, দরকার নেই। আপনি যদি নির্বাচিত না হন, আমি মনিরা পারবেন এখান থেকে চলে যাব। আমতলীতে একটা হোলি খেলা হবে, রক্তের বন্যা বইবে, আমতলী একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে। আপনি আপনার নিজের শরীরের যে কি ওজন আপনি নিজে অনুধাবন করেন না, কিন্তু আমরা প্রশাসনের লোক, সাধারণ মানুষ, ব্যবসায়ী, তারা মনে করে যে মোধারমত হলে আমতলী উপজেলার একজন অভিভাবক। সেই মনিরা পারবেন এই করোনাকালীন সময়ে আপনাদের মাঝে রিলিফ বিতরণ করেছি আমরা। কমপ্লেক্সে আসে নাই? আসছে? তার একটা মুখের কথা, 1600 মানুষ এই ইউনিয়নের 1 পিস করে 570 সাবান পাইছেন। পান নাই? পাইছেন কিনা? সারা আমতলী উপজেলার ওনার একটা মুখের কথা, প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক চেয়ারম্যান 1600 পিস 570 সাবান সাধারণ মানুষকে দিতে হয়েছে। উনি আমাদেরকে বলছে আপনারা অনেকেই নামাজ কাজা হয় আপনাদের করেন না, কিন্তু জাকাত দিতে আপনাদের কষ্টটা কি? এই জাকাতের টাকা দিয়ে সাবান কিনে দেন। আজকে আমি তাকে স্মরণ করি।
সে যদি এই উপজেলার ইউনিয়ন হিসাবে আরো কিছুদিন থাকতো তাহলে আপনারা সবাই আরো ভালো থাকতেন বলে আমার বিশ্বাস। অনেক দাবি করেছেন, আপনাদের দাবি আমি চেয়ারম্যান হিসাবে যতটুকু সম্ভব চেষ্টায় কোনো ত্রুটি করবো না। আমার এমপি অ্যাডভোকেট দেবেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয় আমতলী ইউনিয়নের জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। আমার সাথে যখনই টেলিফোনে কথা হয় তখন বলে আমার মানুষগুলান কেমন আছে, ওদের কাছে আমার সালাম পৌঁছে দিও। অনেক মুসলমান এমপিও দেখছি আমি, কিন্তু টাকা লইয়া বা কবে, আর এই লোকটাই কয় আমার সালাম পৌঁছে দিও। আর আমার লোকজনের প্রতি তুমি একটু আন্তরিক হইও ভাই, তোমার মানুষ ভয় পায়। আমি বলি দাদা এই তথ্যটা যারা দেয় এরা ভুলেচ্ছা করে আছে, আমার কাছে কোনো মানুষ ভয় পায় না। হয়তো নির্বাচন গেছে লজ্জায় এড়াইয়ে থাকে। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, ওই ইউনিয়ন পরিষদ আমতলী ইউনিয়নের ৮০,০০০ মানুষের, আমার ইউনিয়নের বর্তমানে ২৪,০০০ ভোট, ২৩,০০০ সামথিং, ২৪,০০০ ভোট। একটা খানায় যদি ৩ জন করিয়া লোক হয় তাহলে তো ৩২-৭২ কে মাস্টার না ভুল করছি, তাহলেও তো ৭২,০০০, ৮০,০০০ মানুষ। এটা আমার কিছু না, আমি আপনাদের ভোট খাওয়া গোলাম, ওখানে বসে থাকবো। আপনারা মনে আমার সাধ্যে যা আছে আমি চেষ্টা করবো আপনাদের সেবা দেওয়ার। আমার ছোট ভাই সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন হাওলাদার বলছে দাদা আমার কোনো দাবি নাই, আমার দাবি হলে একটা, এই ভাঙ্গা স্কুলটাকে অকশনে দিয়া এটাকে অপসারণ করাই যাইবে, এখানে একটা মাঠ করিয়ে দেওয়ার জন্য। আমি সম্মানিত প্রধান শিক্ষিকা এবং সম্মানিত সভাপতি মহোদয়কে বলবো শুধু আপনাদের একটা রেজুলেশন আমার কাছে পৌঁছে দিন, বাকি দায়িত্ব আমার। আমার বর্তমান যিনি ইয়েনো মহোদয় মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি একটা ভালো মনের মানুষ, আমতলীর মানুষ ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ভালো নির্বাহী বিচার পেয়েছে। আমি তাকে অনুরোধ করলে থানা পরিষদের উপজেলা পরিষদের সমন্বয় সভায় এটাকে উঠাইয়া এটাকে অকশন দিয়া এই জায়গাটা খালি করিয়ে দেওয়া, এটা আমার জন্য কোনো কষ্টের কাজ না। তবে একটু সমস্যা আছে, উপজেলা পরিষদ নির্বাচনে আমরা ঘোরার পক্ষে ভোট চেয়েছিলাম, আপনারা ভোট আইলে মাথা ঠিক রাখতে পারেন না, আপনারা স্বাস্থ্য চেহারা সজীবল ঠ্যাঙ্গা লুলা মানুষ, 5 বার কুক ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, 3 বার স্বর্ণপদক পাইছে, সেই লোকটারে নিয়েছি আমরা কোথারে, জানো তো ওরা কোথালের কাম নাই না, কাম আছে, ওরা কোথালের তো কোনো কাম নাই না, আছে সুন্দর চেহারা দেখে মিষ্টি কুমার কিন্তু কাটলে কালে টকটকে দেখায়, কিন্তু নাম তো মিষ্টি কুমার। স্বাস্থ্য ভালো হলে মিঠা কুমার হয়ে গেছে, আনারস মার্কা পাইছে, কাটলে যে নাম দেখায় নিজে চেহারা হয়ে যান। আপনার গত কয়েকদিন আগে আপনারা শুনছেন যে মহিলা ভাইস চেয়ারম্যান আর উপজেলা চেয়ারম্যান রাত 3টার সময় উপজেলা পরিষদের পুকুরে মাছ ধরতে গেছে। আমি ঘুমাই না আপনাদের ভোটের ওজনে, ওই দিন রাত 3টায় আমি পুলিশকে ইনফরমেশন দিয়েছি যে আমার উপজেলা পরিষদের পিছনের পুকুরে কারা জাল ফেলছে, আপনার কোথায়? বলছে মাজা ভাই দারোগা দাদন সাহেব, যে আমি স্কুল মোড়ে ডিউটি করি। আমি কই উপজেলা পরিষদের পিছনের পুকুরে জাল ফেলাইছে, আপনি সেখানে জানতো ভাই? এই বললিয়া আমি আমার স্ত্রী পুত্র পরিজন ভাই মা সবাইকে উপেক্ষা করে আমি একলা আমার বাসার থেকে বাইরে জয়কে আমি টেলিফোন করছি, ভাই না তুই কই? আমি তাড়াতাড়ি ওর গাড়ি নিয়ে বাইরে, ওর গাড়ি থেকে থানায়। এর মধ্যে আমি আমার ইউনিয়ন পরিষদ বরাবর আটকেই করছি একটা ছেড়ে একলা। এরপর আমি ওর নিয়ে সরাসরি গেছি, এর মধ্যে আমার আগেই পুলিশ হাজির হয়েছে, যাইয়া তো যা করছে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পুলিশ জনগণের বন্ধু সেইটা ওই দিন রাত্রে প্রমাণ করেছে। এবং 1971 সালের 25শে মার্চ জাতির পিতা শেখ মুজিব বলেছিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই দিন সেই বাঙালির পুলিশ রাজারবাগ পুলিশ
লাইনে পাকিস্তান সেনাবাহিনীর ক্যান এবং মেশিন গানের আওয়াজের প্রতিবাদ করেছিল ফ্রি ফর ফ্রি রাইফেল দিয়া। এবং সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনে জাতির পিতার নির্দেশে পুলিশ অবতারে জীবন দিয়েছিল। এরপর আস্তে আস্তে মুক্তিযুদ্ধ, সেনাবাহিনী, বিডিআর, ইপিআর, তখন তো বিডিআর না ইপিআর, তারা সম্পৃক্ত হয়েছে। কিন্তু সর্বপ্রথম পুলিশ জাতির পিতার স্লোগানে, জাতির পিতার স্বাধীনতার ডাকে রক্ত দিয়েছিল সেদিন রাজারবাগ পুলিশ লাইন। যার কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব মানবতার মা শেখ হাসিনা এই পুলিশকে প্রাধান্য দিয়েছেন। এই পুলিশকে প্রাধান্য দিয়েছেন এই কারণে, আপনার ভালো থাকার কারণে। আপনারা আমার এই প্রত্যেক এলাকায় কিছু লোক আছে, কিছু ঘটে নাই, তোর মধ্যে মামলা হয়েছে, সে কিন্তু কিছু খরচপাতি দিয়ে ওটার সাফাই দিয়ে মামলা হয়েছে, পুলিশে ধরবো না, আপনি তদবির করবো, কারো কাছে যাবেন না। আমি আপনাদের ভোট পাওয়া করলাম, আমার কাছে যাবেন। আমি সরাসরি বলবো পুলিশকে, সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা। আজকে এই ব্যাপারে কিন্তু বরগুনায় সকালে আমরা সকল 42 জন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আমরা সবাই উপস্থিত ছিলাম সেই মিটিংয়ে। 3টায় ওখান থেকে এরপরে চলে আসছে। আমার অনুরোধ, আমার ইউনিয়নের মানুষ গরিব, কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই। কুক্কা ইউনিয়ন সজু চেয়ারম্যান, আপনাদের আবুল হোসেন সাহেব একজন বিচক্ষণ লোক, আপনাদের হেডমিস্ট্রেস যারা সচেতন লোক, যদি 10টা লোকের চাকরি হয় আমতলী উপজেলার, 7টা হয় কুক্কা ইউনিয়ন। একমাত্র উপকার শামসুদ্দিন আহমেদ সজু সকল শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি করেছেন। এই 25 বছর এটা সুফল আমরা পাই। কিন্তু আমার এইখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, প্রতিটা প্রাইমারি, এর মধ্যে আছে দলাদলি। আর দলাদলির কোনো শেষ নাই। শিক্ষক যা আর দলাদলি বেশি, সব শিক্ষিত লোক, সব দেখুন তৃণমূলের বারান্দায় করে। আর এখন তো করোনাকালীন সময় একদম লকডাউন চাই। আমরা সেদিন বলছিলাম ঘোড়ায় ভোট দেন নাই, দেশের আনারসে। আমরা কোনো সময় আপনাদেরকে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য মাঠে আসেন, মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেবেন, যেটা সত্য। কিভাবে আমার ইউনিয়নের মানুষ ভালো থাকবে, আমার উপজেলার মানুষ ভালো থাকবে, এই চিন্তাটা আমরা সব সময় করি। যাহারে আমার মানুষগুলো যদি ভালো থাকে আমি ভালো, আমার মানুষগুলো যদি কষ্ট থাকে আমার কষ্ট। আপনাদের সকলের কষ্ট আমার একলার বইতে কত কষ্ট আপনি অনুধাবন করেছেন। আপনাদের 100 লোকের কষ্ট, 100 লোকে আমার কাছে একটা জিনিস দাবি করেছেন, আমি 20 জনকে দিতে পারছি, 80 জনকে দিতে পারিনি। আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, আপনারা নিরাশ হবেন না, একটু ধৈর্য ধরিয়া সরকারের পলিসিতে যখন যে প্রক্রিয়া আসে তখন বাস্তবায়ন করতে যাইয়া বয়সের ব্যবধানে অনেকে অনেক কিছু দিতে পারে না, অনেক চায় না, দিতে পারে না। কিন্তু আপনারা নিরাশ হবেন না। আপনাদের এই আঞ্চলিক ইউনিয়নের মানুষের ঋণ আমার ফ্যামিলি কোনোদিন শোধ করতে পারবে না। আমি আপনাদের কাছে অকতরে কৃতজ্ঞতা ভরে আপনাদের এই ঋণের বোঝা আমি মাথায় নিয়ে আপনাদের সাহায্য সহযোগিতায় সঠিক তথ্য দিয়া আমাকে পরিচালিত করবেন। এবং আমার যারা কর্মী ছিল 2019 সালের 25শে জুলাইয়ের নির্বাচনে আমি তাদেরকে অনুরোধ করব, তোমাদের মধ্যে যেন কোনো প্রতিহিংসার সৃষ্টি না হয়। তোমার কাজ হলো তুমি একজন লোককে তোমার দলে অন্তর্ভুক্ত করবে, তাতে তোমার ভাগে জনের চা খাওয়া বন্ধ হইবে। যত লোক যাইবে সবার জন্য ইউনিয়ন পরিষদ উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। কে ভোট দিয়েছে কে দেয় নাই এটা বাইরে আলোচনা হবে, কিন্তু ইউনিয়ন পরিষদের মধ্যে ইউনিয়ন পরিষদ সকল মানুষের ট্যাক্সের টাকায় উঠে চলে, সকল মানুষের ট্যাক্সের টাকায় সকল প্রজাতন্ত্রের কর্মচারীর বেতন হয়। আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আপনাদের মনের মধ্যে দীর্ঘদিন এই করোনায় কোনো গান বাজনা নাই, মা বোনেরা, যুবক ভাইরা, বয়স্ক দাড়ি পাওয়া মানুষগুলো মুর্শিদি
মারফুতি লাইনের গানটা লইলে একটু ভালো লাগে, মনের একটা খোরাক, কি বলেন? এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধরে আপনাদের কাছে আমার অনুরোধ নিবেদন, আমাকে কোনো ভুল তথ্য দেবেন না এবং মোবাইলে আমাকে কেউ কোনো পরামর্শ দেবেন না। একটু কষ্ট হলেও যদি আপনার কাছে রিক্সা ভাড়া, বাস ভাড়া না থাকে, আমি টাকা ফেরত দিয়ে দেবো, আমি ভাড়া দিয়ে দেবো। কিন্তু আপনি সশরীরে হাজির হয়ে যে লোকটার সমস্যা বা যে লোকটা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে তাকে নিয়ে আমার ওখানে যাবেন, আমি তার সাথে কথা বলবো। মোবাইলে আমাকে কেউ পরামর্শ দিন না, আমার কাছ থেকে মানুষের পরামর্শ নেয়, আর আপনারা আমার জ্ঞান দায়িত্ব করুন। না ধরলেও দোষ, না ধরলেও দোষ। মোবাইল দিলাম, আমরা ধরে না, মোবাইলে আমার ডিস্টার্ব করবেন না। আপনারা সশরীরে একটু কষ্ট করে যান, যদি ভাত না খাই জানেন ভাত খাওয়াই দেবো, তবু আপনার কথাটা আমি সাক্ষাতে শুনবো। আমার মোবাইল দিয়া আমি আপনার কথাটা আমি যাচাই বাছাই করবো। ওই গ্রামের বয়স্ক, নিরপেক্ষ, আমার কর্মী, আমার বিরোধী দলের কর্মী, সকলের সমন্বয়ে একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা আমি আমতলী ইউনিয়নে উপহার দিতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের ভাই ভাইয়ের আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের সহায়ক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার এতক্ষণ